রবীন্দ্র কৌশিক ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ইতিহাসে সম্ভবত সবচেয়ে সফল এবং সাহসী আন্ডারকভার এজেন্ট। তিনি কেবল পাকিস্তানে প্রবেশই করেননি, বরং নিজের পরিচয় গোপন রেখে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং মেজর পদে উন্নীত হয়েছিলেন। 1979 থেকে 1983 সাল পর্যন্ত তিনি পাকিস্তান থেকে ভারতের কাছে এমন সব সেন্সিটিভ তথ্য পাঠিয়েছিলেন, যার কারণে তাকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্য ব্ল্যাক টাইগার উপাধি দেন। কিন্তু এই অভূতপূর্ব সাফল্যের শেষটা হয়েছিল মর্মান্তিক। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব রবীন্দ্র কৌশিকের পুরো অপারেশন, তার সাফল্য এবং কিভাবে একটিমাত্র ভুলের কারণে তার পতন হলো। আপনারা দেখছেন আর্থ কথা, চলুন শুরু করা যাক। রবীন্দ্র কৌশিকের জন্ম 1952 সালে রাজস্থানের শ্রী গঙ্গানগরে। বর্ডারের কাছাকাছি হওয়ায় ছোটবেলা থেকেই তিনি পাকিস্তান ও ভারতের সংঘাত দেখেছেন। তিনি ছিলেন একজন থিয়েটার আর্টিস্ট। লখনৌতে একটি জাতীয় স্তরের নাটকে অভিনয় করার সময় তিনি ভারতীয় গোয়েন্দাদের নজরে আসেন। 1975 সাল, মাত্র 23 বছর বয়সে তাকে রয়ে রিক্রুট করা হয়। এরপর তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 বছর ধরে চলে তার ইন্টেন্স ট্রেনিং। এই ট্রেনিং এর মূল উদ্দেশ্য ছিল তাকে একজন নিখুঁত পাকিস্তানি নাগরিক হিসেবে গড়ে তোলা। তাকে শেখানো হয় অনর্গল উর্দু বলা এবং লেখা, কোরআন পাঠ এবং ইসলামিক রীতিনীতি, পাকিস্তানের ভূগোল এবং সেখানকার কালচার। এমনকি তার সুন্নাত করানো হয় যাতে ফিজিক্যাল চেকিং এর সময় তাকে কেউ হিন্দু বলে সন্দেহ করতে না পারে। তার নতুন নাম দেওয়া হয় নবী আহমেদ শাকির। 1975 সালে সমস্ত ভারতীয় রেকর্ড মুছে ফেলে নবী আহমেদ শাকির ওরফে রবীন্দ্র কৌশিক পাকিস্তানে প্রবেশ করেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে LLB ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদানের জন্য পরীক্ষা দেন এবং সফল হন। শুরুতে তিনি মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ শুরু করেন, কিন্তু নিজের দক্ষতা এবং বুদ্ধিমত্তার জোরে খুব দ্রুত পদোন্নতি পান এবং পাকিস্তান আর্মির কমিশনড অফিসার হিসেবে নিয়োগ পান। তার পোস্টিং হয় করাচিতে। এই সময়েই তিনি আমানত নামে এক স্থানীয় তরুণীকে বিয়ে করেন। আমানত ছিলেন পাকিস্তান আর্মিরই একজন দর্জি বা টেলারের মেয়ে। তাদের একটি পুত্র সন্তানও হয়। রবীন্দ্র কৌশিক এতটাই নিখুঁতভাবে নিজের পরিচয় গোপন রেখেছিলেন যে তার স্ত্রী ও সন্তান কেউই জানতেন না যে তিনি আসলে একজন ভারতীয় গুপ্তচর। 1979 থেকে 1983 সাল, এই 4 বছর ছিল রবীন্দ্র কৌশিকের কেরিয়ারের গোল্ডেন পিরিয়ড। তিনি পাকিস্তান আর্মির মেজর পদে উন্নীত হন। সেনাবাহিনীর ভেতরে থাকার সুবাদে তিনি টপ সিক্রেট ফাইল এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর নাগাল পেয়ে যান। রিপোর্ট অনুযায়ী তিনি ভারতের কাছে পাকিস্তান আর্মির মুভমেন্ট, নতুন মিসাইল প্রোগ্রাম এবং বর্ডার স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। তার পাঠানো তথ্যের ভিত্তিতেই রাজস্থান বর্ডারে পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় পরিকল্পনা ভারত আগে থেকেই জেনে যায় এবং তা রুখে দেয়। এই অসামান্য অবদানের জন্যই তাকে দ্য ব্ল্যাক টাইগার বলা হতো। তিনি ছিলেন পাকিস্তানের হৃৎপিণ্ডে বসে থাকা ভারতের চোখ। এত বড় সাফল্যের পরও 1983 সালের সেপ্টেম্বর মাসে একটি ভুল সিদ্ধান্ত পুরো অপারেশনটি নষ্ট করে দেয়। সিদ্ধান্ত নেয় রবীন্দ্র কৌশিকের সাথে যোগাযোগ করার জন্য ইনায়াত মাসিহা নামে আরেকজন লো লেভেল এজেন্টকে পাকিস্তানে পাঠাবে। কিন্তু ইনায়াত মাসিহা বর্ডার পার হওয়ার পরপরই পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে ধরা পড়ে যায়। পাকিস্তানি গোয়েন্দাদের তীব্র জিজ্ঞাসাবাদের মুখে ইনায়াত ভেঙে পড়েন এবং স্বীকার করেন যে তিনি মেজর নবী আহমেদ শাকিরের সাথে দেখা করতে এসেছেন। এই তথ্য পাওয়ার পরই পাকিস্তান আর্মি রবীন্দ্র কৌশিককে গ্রেফতার করে। তাকে শিয়ালকোটের কুখ্যাত ইন্টারোগেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 বছর ধরে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়, কিন্তু জানা যায় এত নির্যাতনের পরেও তিনি ভারতের অন্যান্য নেটওয়ার্ক বা সোর্স সম্পর্কে কোনো তথ্য ফাঁস করেননি। 1985 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরে সুপ্রিম কোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। তিনি তার জীবনের শেষ 16টি বছর কাটিয়েছেন পাকিস্তানের বিভিন্ন জেলে, শিয়ালকোট, কোট লাখপত এবং মিয়াওয়ালি জেলে। জেল থেকে তিনি লুকিয়ে তার পরিবারকে চিঠি লিখতেন। এক চিঠিতে তিনি লিখেছিলেন, হয়তো আমি আর ফিরবো না, কিন্তু আমার একটাই প্রশ্ন, যে দেশের জন্য আমি জীবন দিলাম সেই দেশ কি আমার পরিবারের খোঁজ রেখেছে? দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী ভারত সরকার তাকে নিজেদের চর হিসেবে স্বীকার করতে পারেনি। 2001 সালের নভেম্বরে টিবি এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মুলতান জেলের ভেতরেই রবীন্দ্র কৌশিক মারা যান। তাকে জেলের পেছনেই একটি স্থানে কবর দেওয়া হয়। কিন্তু রবীন্দ্র কৌশিকের পরিবারের কি হলো জানেন? তার ধরা পড়ার খবর ভারত এবং পাকিস্তান উভয় দেশেই তার 2 পরিবারের উপর বজ্রপাতের মতো নেমে আসে। প্রথমে আসি ভারতের কথায়। তার বাবা JM কৌশিক ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন অবসরপ্রাপ্ত অফিসার। 1985 সালে যখন তিনি খবর পান যে তার ছেলেকে পাকিস্তানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই শোক তিনি সহ্য করতে পারেননি। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। অন্যদিকে তার মা অমলা দেবী বাকি জীবনটা কাটিয়েছিলেন ছেলের ফেরার অপেক্ষায়। তিনি
ভারত সরকারের কাছে বারবার চিঠি লিখেছিলেন ছেলের মুক্তির জন্য বা অন্তত তার কাজের স্বীকৃতির জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সরকার তখন অফিসিয়ালি কিছু স্বীকার করেনি। শোনা যায় মাসিক মাত্র 500 টাকা পেনশন দেওয়া হতো, কিন্তু ব্ল্যাক টাইগার হিসেবে কোনো সরকারি মর্যাদা তিনি পাননি। 2006 সালে ছেলের মুখ আর না দেখেই অমলা দেবী মারা যান। আর পাকিস্তান, সেখানের গল্পটা আরো জটিল ও ট্র্যাজিক। রবীন্দ্র কৌশিকের স্ত্রী আমানত এবং তাদের ছোট্ট সন্তান ছিলেন এই ঘটনার সম্পূর্ণ নির্দোষ শিকার। আমানত কখনোই জানতেন না যে তার স্বামী আসলে নবী আহমেদ নয়, বরং রবীন্দ্র কৌশিক, একজন ভারতীয় গুপ্তচর। যখন রবীন্দ্র ধরা পড়েন তখন আমানতের মাথায় আকাশ ভেঙে পড়ে। একদিকে স্বামীর প্রতারণা, অন্যদিকে সমাজে গদ্দার বা গুপ্তচরের স্ত্রী হওয়ার অপমান। পাকিস্তান আর্মি এবং ইন্টেলিজেন্স তাদের উপর কড়া নজরদারি শুরু করে। জেলে বসে রবীন্দ্র কৌশিক বারবার চিঠিতে তাদের কথা জানতে চাইতেন। তিনি লিখেছিলেন, আমি জানি না আমার আমানত ও সন্তান কেমন আছে, হয়তো আমার পাপের শাস্তি ওদের পেতে হচ্ছে। সুরক্ষার কারণে আমানত এবং তার সন্তানের পরিচয় আজও গোপন রাখা হয়েছে। শোনা যায় তারা পাকিস্তানেই কোনো এক অজানা জায়গায় নাম পরিবর্তন করে বেঁচে আছেন, কিন্তু তাদের জীবন আর কখনোই স্বাভাবিক হতে পারেনি। একজন গুপ্তচর হয়তো দেশের জন্য হিরো, কিন্তু তার পরিবারের জন্য সেই জীবনটা ছিল এক অভিশাপ। যুদ্ধের ময়দানে সৈনিকরা মারা যান, কিন্তু গুপ্তচর বৃত্তির এই ছায়া যুদ্ধে তিলে তিলে শেষ হয়ে যায় এক একটি পরিবার। রবীন্দ্র কৌশিক হয়তো কোনো মেডেল বা রাষ্ট্রীয় সম্মান পাননি, কিন্তু ইন্টেলিজেন্স কমিউনিটিতে তাকে এখনো একজন লেজেন্ড হিসেবে গণ্য করা হয়। তার জীবন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দেশের সুরক্ষার জন্য অনেকে এমন আত্মত্যাগ করেন যা আমরা কখনোই জানতে পারি না। কেন ভারত তাকে স্বীকার করেনি? এই উত্তর খুব সহজ। আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির প্রধান শর্তই হলো ধরা পড়লে দেশ তোমাকে চিনবে না। যদি ভারত সরকার অফিসিয়ালি স্বীকার করত যে রবীন্দ্র কৌশিক তাদের এজেন্ট, তাহলে আন্তর্জাতিক আদালতে প্রমাণ হয়ে যেত যে ভারত পাকিস্তানের সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছে। এটি সরাসরি অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ ঘোষণার সামিল হতো। এর ফলে দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারত। বা বিশ্বের যে কোনো গোয়েন্দা সংস্থায় যোগ দেওয়ার সময় এজেন্টদের বলে দেওয়া হয়, যদি তুমি ধরা পড়ো তাহলে আমরা তোমাকে চিনব না। রবীন্দ্র কৌশিকও এই শর্তে মেনে নিয়েই মিশনে নেমেছিলেন। তিনি জানতেন এই পথ একমুখী, এখান থেকে ফেরার রাস্তা নেই। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন আর্থ কথা।